এখনো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। 24 ঘন্টার মধ্যে সেটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বেশ অনেকদিন হয়ে গিয়েছে। আপনারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। আপনি দেখেন আজকে ডক্টর ইউনূসের যে বাসভবন আছে রাষ্ট্রীয়, সেই বাসভবনকে ঘেরাও করেছে। তাই একই দেখা যাচ্ছে একেবারে শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ নেতাদেরকে একেবারেই পিটিয়ে ল্যাংটা করে ফেলছে এবং অবশেষে তাদেরকে ডান্স করানো হচ্ছে। এগুলা কি হচ্ছে দর্শক, আমরা সেগুলো দেখব এবং আরও অনেক তথ্য উঠেছে বর্তমান যে পরিস্থিতি নিয়ে তা নিয়ে। দর্শক, আমরা সেগুলো বিস্তারিত জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো কি হচ্ছে সেগুলো আমরা বিস্তারিত দেখে আসি। অনেকদিন ধরে আমরা আহতদের কাছে গিয়েছি, তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি, কিন্তু আজকের এই দিনে এসে আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি নিদারুণ। মধ্যযুগীয় কায়দাভাবে গুলি চালানো হয়নি। আপনারা যদি গুলির যে ধরনগুলো দেখেন সেখানে দেখবেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার বলেছে যে তারা নন লেথাল বুলেট ইউজ করে যে তাদেরকে ডিসপাচ করার চেষ্টা করেছে, কিন্তু আপনারা যদি দেখেন যে বুলেটের যে ধরন, সেখানে আমি মনে করি ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন রয়েছে যে আসলে উদ্দেশ্যই ছিল এখানে হত্যাকাণ্ড চালানোর। অর্থাৎ হত্যাকাণ্ডের স্পষ্ট নিদর্শন আজকে আমরা বিভিন্ন আহতদের যে দেখেছি সেখানে স্পষ্ট নিদর্শন পাওয়া গিয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বেশ অনেক দিন হয়ে গিয়েছে। আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি, এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন, অনশট যে সলিউশন, এই ওয়ান-শট সলিউশন নিশ্চিত করা। কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি আজকের এই দিনে দাঁড়িয়েও আমরা পূর্ণাঙ্গ আহতদের কোনো লিস্ট পাইনি, পূর্ণাঙ্গ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট পাইনি। আমরা ছাত্রদের জায়গা থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু একটা বিষয় মনে করে দিতে চাই, আমাদের কিন্তু কোনো অথরিটি নেই। এই যে আপনারা যে দেখছেন ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা, বা আমরা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছি, বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছি, এটি কিন্তু পুরোটাই হচ্ছে স্বেচ্ছাসেবীমূলক একটি কাজ। এখানে কোনো ধরনের আমাদের পলিটিক্যাল অথরিটি নেই, আমাদের আইনগত কোনো অথরিটি নেই। সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর ভিজিবল পদক্ষেপ নেওয়া, কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি, যে কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি। আরেকটি বিষয়, এই সম্পূরক একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের এই যে সমন্বয়ক এবং সহসমন্বয়ক নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন ঢাকা কেন্দ্রিক আমাদের বিভিন্ন যারা সমন্বয়ক এবং সহসমন্বয়ক রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন তাদের কি সারাদিন কি অক্লান্ত পরিশ্রম করছে। আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং সহসমন্বয়ক নামে বিশেষ কোনো সুযোগ সুবিধা কোথাও চাচ্ছে, আপনাদের সাথে বিশেষ কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, বা সরকারের কোনো প্রশাসনে গিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে, আপনারা তাদের আইনের হাতে সোপর্দ করুন। কারণ আমাদের কোনো এজেন্সি নেই, লেজিটিমেসি নেই যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা আমরা দাবি করব। এবং পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এই আহত যারা হয়েছে, শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে। সুতরাং অন্যান্য পলিসি রিফরমেশনের আগে, অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো। কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি আহত হয়ে পড়ে আছেন বা নিহত হয়েছেন। সুতরাং আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না, বড় বড় গল্প শুনতে চাই না, এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না, ব্লেমিং টেগিমের গেম আমরা শুনতে চাই না।
দোষ ওর ঘাড়ে চাপানো, আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদের উপরে দোষ চাপানোর যে ব্লেমিং টেকিং এর যে বিষয়টি, সেটি আর আমরা শুনতে চাই না। আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমরা দেখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয়, এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন, এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে করে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। দেখুন, এতদিন পর্যন্ত আমরা আশাবাদী, কিন্তু এতদিন পর্যন্ত যেহেতু কোনো দৃশ্যমান পদক্ষেপ আসেনি, আহতরা আমাদেরকে অভিযোগ জানাচ্ছে আমাদের প্রায়োরিটির জায়গায় প্রথম প্রায়োরিটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আহত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো, এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়ানো। সেই জায়গা থেকে আমরা যেহেতু দর্শক, আপনি ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। স্বাধীনতা বাঙালি জাতির জন্য আসলে খুব বেশি মনে হয় দরকার নাই, কারণ বেশি স্বাধীনতা পাইয়া গেলে এই জাতি কি পরিমাণ আওলায় তার কিছু চিত্র গত কয়েকদিন যাবত আমরা বাংলাদেশে দেখছি। সদ্য নিয়োগপ্রাপ্ত একটা অস্থিতিশীল সিচুয়েশন, এই পরিবেশে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি কাজ করবেন, নাকি আসলে এই যে উটকু ঝামেলাগুলো সেগুলো পোহাবেন? আপনি দেখেন, আজকে ডক্টর ইউনূসের যে বাসভবন আছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যেটা ছিল যমুনা, সেই বাসভবনকে ঘেরাও করেছে আমাদের অসংখ্য ভাইরা, হাজার হাজার মানুষ সেখানে। আর ওনার নিরাপত্তায় মুহূর্তে সেনাবাহিনী, বিডিআর বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা আছেন তারা সেখানে পরিস্থিতি সামাল দিচ্ছেন। এখন দাবি কি দেখেন, গেল কয়েকদিনে গত 16 বছর এই জাতি বা এর আগেও রাজনৈতিক সরকারগুলোর সময়ও এতটা কোনো একটা সরকার আসার সাথে সাথে ভাই সবার দাবি দেওয়া এরকম একদম উপচে পড়া ভিড়ের মতন সামনে আসলে এটা তো একটা কি বলা হয় যে কাজের ডিস্টারবেন্স। ভাই, তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন, কারোর চাকরি পার্মানেন্ট করার দাবি, কারো ঈদের বেতন বোনাসের দাবি, কারো বেতন ভাতার দাবি, কারো পুরা সরকারিকরণের দাবি, আজকে এই দাবি কালকে ওই দাবি। এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত, ওনার কাজকর্মকে বাধা দেওয়ার জন্য? উনি তো কোনো রাজনৈতিক সরকার হিসেবে আসেন নাই, উনি আসছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তগুলো নেবে একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে। আপনারা ওনার কাছে কেন এগুলো শুরু করছেন? উনি নির্দিষ্ট কিছু কাজের জন্য তার দায়িত্বের জায়গাটাতে তিনি বসেছেন। তো সেই কাজগুলো করার আগে আমি দেখছি স্বাভাবিক, তিনি যেহেতু প্রধান উপদেষ্টা, তো আজকে এখানে যাইতে হচ্ছে, কালকে ওইখানে যাইতে হচ্ছে। ইভেন আমাদের উপদেষ্টারা পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়া এই যে ধন্না দেওয়া একটা গ্রুপ রাস্তাঘাটে বসে গেছে, এদের জন্য আসলে মানুষ বিরক্ত হচ্ছে। এই প্রশাসনের যে কাজগুলা খুবই জরুরি, সেই কাজগুলা বাধাগ্রস্ত হচ্ছে। স্বাধীনতা বাঙালি জাতির জন্য বরাবরই আসলে উল্টাপাল্টা। আপনি দেখেন যে স্বাধীনতা আমরা দেখলাম, পজিটিভ দৃষ্টিভঙ্গি যেমন আছে, নেগেটিভ দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক চলে আসছে। তবে আমার কাছে মনে হয় এখানে কিছু অর্ডিন্যান্স জারি করে, কিছু অধ্যাদেশ জারি করে এই বিষয়গুলোকে একটু কন্ট্রোলিং আনা দরকার। নয়তো প্রশাসন কি কাজ করবে, নাকি রাস্তাঘাটে যেদিকে যাবে গাড়ির সামনে শত শত মানুষ দাঁড়াই যাবেন, বৈশা যাবেন? কি পাইছেন ভাই? আপনাদের যে সকল দাবি দাওয়াগুলা সেগুলো একটা রাজনৈতিক সরকারের কাছে, তিনি অন্তর্বর্তীকালীন একটা দায়িত্বে আসছেন, হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর। তারপরেও আপনারা দাবি দাওয়াগুলো আনতেন ধাপে ধাপে, মাত্র বেটা বৈশা সারলো না, আপনারা এসে একের পর এক এই যে ফাইজলামি শুরু করছেন। এগুলা একটা কাজ দরকার, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ দরকার। সেই কাজগুলার এগেনস্টে আপনাদের এই ধরনের পদক্ষেপগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো আমার যেটা মনে হয় আর কি, আর সমন্বয়কদের উদ্দেশ্যে আমরা 2-4টা কথা বলে না। প্রথমত হচ্ছে, যত বেশি এই টেলিভিশন সেন্টারের ডাক বা সংবাদ সম্মেলন এগুলো এড়াই চলবা, তোমাদের জন্য ভালো। অতি কথন মিডিয়া দেখলেই তোমরা চলে যাচ্ছ, বিশেষ করে হাসনাত এবং সার্জিস সহ আরো 2-4 জন। সারাদিন টেলিভিশন সাক্ষাৎকার, সারাদিন মিডিয়া টকশোতে উপস্থাপন হওয়া, বিভিন্ন ধরনের ফেসবুকে বক্তব্য দেওয়া, এগুলোতে হচ্ছে কি তোমাদের কিছু নির্দিষ্ট কাজ আছে। কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে। তো কাজে বড় হওয়ার জন্য কাজই করা দরকার। বিশেষ করে যারা সারা বাংলাদেশে সমন্বয়ক টিমগুলো থেকে যে পদত্যাগ শুরু হয়েছে, যেমন আমি দেখলাম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক যে সেই পদত্যাগ করেছে। চট্টগ্রামের একটা ছেলে ছিল রাফি, এই কোটা আন্দোলনকে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে খুবই ইফোর্ট দিয়েছে ছেলেটা। আজকে দেখলাম তাকে নিয়েও চট্টগ্রামের যারা ইনফ্লুয়েন্সার আছেন অথবা যারা এই আন্দোলনকে মাঠ পর্যায়ে গতিশীল করেছিল, তারা কিন্তু এগুলো নিয়ে বিভাজিত হচ্ছে। কেন বিভাজিত হচ্ছে?
কারণ সারা বাংলাদেশে শুধুমাত্র 2-6 ছেলে তো আর পুরোটা বাংলাদেশকে কন্ট্রোল করে নাই। সেখানে প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, স্কুলে স্কুলে এক একটা পোলাপাইন এক এক ধরনের ভূমিকা। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পা চলে এসেছি। ভিডিও কিন্তু শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।